আজকের মধ্যেই 100 দিনের বকেয়া টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে। বঞ্চিতদের ফোন করে জানতে হবে তারা টাকা পেয়েছেন কিনা। জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন। কেউ যদি টাকা না পান কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। নবান্নের তরফে সোমরাজ, যে নির্দেশ দেওয়া হয়েছে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা, যদি কেউ যেন এই টাকা থেকে বঞ্চিত না হন সেই পদক্ষেপ করার পথে। সোমরাজ, কি মনে হচ্ছে যে আজকের মধ্যে শেষ করার জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে, এত তড়িঘড়ি করার কারণ কি? দেখো, মূলত নবান্নের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 100 দিনের কাজের টাকা বঞ্চিত শ্রমিকদের আজকের মধ্যেই দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। গতকাল পর্যন্ত 83% শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, যা এখনো পর্যন্ত পরিসংখ্যান দেখা যাচ্ছে। কিন্তু সেই টাকা আজকের মধ্যেই দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। শুধু তাই নয়, 6 জেলার পারফরমেন্সে খুশি নয় নবান্ন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিভিন্ন জেলা শাসকদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 6টি জেলার পারফরমেন্স নিয়ে মোটেই সন্তুষ্ট হতে পারছে না নবান্ন। সেখানে দার্জিলিং, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ 24 পরগনা, এই 6 জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তার কারণ 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে এই 6 জেলার পারফরমেন্স খুবই খারাপ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি যদি আজকের মধ্যে 100% কাজ না হয় তাহলে কন্ট্রোল রুমে অভিযোগের পর অভিযোগ আসতে থাকবে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন শ্রমিকদের SMS পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তারা আজ থেকে ব্যাংক অ্যাকাউন্ট চেক করা শুরু করবেন। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে যদি টাকা না পৌঁছায় তাহলে কন্ট্রোল রুমে অভিযোগের পর অভিযোগ আসতে থাকবে। তার জন্যই আজকের মধ্যেই গোটা টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 100 দিনের কাজের টাকা যারা ইতিমধ্যেই পেয়েছেন তাদের সঙ্গে আজ এবং আগামীকাল কিভাবে জনসংযোগ করতে হবে তারও দুদফা নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটি শ্রমিককে ফোন করতে হবে, তাদের কোনো সমস্যা রয়েছে নাকি বা তাদের কি ফিডব্যাক রয়েছে এই টাকা পাওয়ার পর সেটা জানতে হবে। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে, যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা ও লিফলেট নিয়ে তাদের পরিবারের কাছে যাবেন। পরিবারের সদস্যদের থেকে সরাসরি কথা বলে জানতে হবে তাদের কোনো সমস্যা রয়েছে নাকি বা টাকা পাওয়া নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে নাকি, তাদের অ্যাকাউন্টে টাকা গেল না অন্য অ্যাকাউন্টে টাকা গেল সেটা জানতে হবে। যদি সেরকম কিছু সমস্যা হয় তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হবে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। অর্থাৎ আজকের মধ্যে যেমন 100% টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি কিভাবে যারা টাকা পেয়েছেন যারা শ্রমিকরা তাদের সঙ্গে কিভাবে জনসংযোগ করতে হবে আজকে দিনভর তার 2 দফার নির্দেশও নবান্নের তরফে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র লোকসভা ভোটের আগে 100 দিনের টাকা শ্রমিকদের বাড়ি বাড়ি পৌঁছানো বা তাদের অ্যাকাউন্টে পৌঁছানো নয়, পাশাপাশি যাতে আজকের মধ্যে অর্থাৎ ঠিক সময়ের মধ্যে যাতে তারা সেই টাকা পান সেই বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে নবান্ন, তেমনটাই বোঝা যাচ্ছে। কেননা লোকসভা ভোটের আগে 100 দিনের কাজই এই টাকা দেওয়াটা একটা বড় অস্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল। 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করে দিল ইতিমধ্যেই রাজ্য সরকার। তৃণমূলের ব্রিগেডের সভাতেও যারা 100 দিনের টাকা এতদিন পর্যন্ত যে কর্মীরা পাননি, যে শ্রমিকরা পাননি, তাদেরকেও নিয়ে আসার কথা রয়েছে। দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। 100 দিনের কাজ প্রায় 2 বছর এই প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সম্প্রতি ঘোষণা করেন 100 দিনের টাকা রাজ্যই দিয়ে দেবে। সেই মতো টাকা দেওয়া শুরু। লোকসভা ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর 2-3 দিনের মধ্যেই সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। মঙ্গলবার পুরুলিয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই রাজ্য সরকারের তরফে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হয়। আমার খুব ভালো লাগছে, টাকা চেক করা হয়নি তবে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এই যে দীর্ঘদিন বাদে টাকা পেলেন, হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দিদিকে ধন্যবাদ দিলাম। রাজ্যের বিভিন্ন প্রান্তে 100 দিনের কাজের কর্মীরা তাদের বকেয়া টাকা পেতে শুরু করেছেন। এই টাকা দিচ্ছে রাজ্য সরকার। আর ব্যাংকে এসে জব কার্ডে পয়সা তুলবে, হাজার 9,000 টাকা তুলে আমার ভালো লাগলো, আমি পরে দিলাম। 100 দিনের কাজের টাকা
গরিব মানুষের বড় ভরসা, সেটাই দীর্ঘদিন বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেই বকেয়া টাকা এবার মেটাচ্ছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা ভোটের মুখে একে হাতিয়ার করবে রাজ্যের শাসক শিবির। আগামী 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা। ব্রিগেডের এই সভাতেও আনা হবে 100 দিনের কাজের বঞ্চিত কর্মীদের। রাজ্যে ক্ষমতায় আসার পর এটা তৃণমূলের 4র্থ ব্রিগেড। রাজ্যে পালা বদলের পর 2011 সালের 21শে জুলাই তারা ব্রিগেডের সভা করে। তারপর 2014 সালের 30শে জানুয়ারি, 2019 সালের 19শে জানুয়ারি, এবার 24-এর 10ই মার্চ। 2011 সাল বাদ দিয়ে তৃণমূলের সব ব্রিগেড সমাবেশই লোকসভা ভোটের আগে। এবারও তাই এই মঞ্চ থেকে 100 দিনের অস্ত্রে শান দেবে তৃণমূল। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। নিউজ 18 বাংলা। আর এই লোকসভা ভোট যাকে নিয়ে এত কিছু, সেই ভোট ঘোষণার আগেই সিএ, লোকসভার আগেই সিএ চালুর সম্ভাবনা। নির্বাচনী বিধি চালুর আগেই কার্যকর হতে পারে সিএ। সংবাদ সংস্থা সূত্রে অন্তত এই খবরই এই মুহূর্তে সামনে আসছে। সিএ কার্যকর হওয়ার খবর সামনে আসছে। সিএ কার্যকর হওয়া নিয়ে তুঙ্গে জল্পনা, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও বর্তমানে তুঙ্গে। 4.5-5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বুলডোজার চালিয়ে এই বিল পাশ করানোর পর ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ার অনুমোদন পাওয়ার পরেও 9বার তারা এক্সটেনশন চেয়েছে শুধুমাত্র রুল ফ্রেম করার জন্য, এবং এখনো অবধি তারা রুল ফ্রেম করতে পারেনি। এই সিএ নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের ভিতরে একরকম বলেন, বাইরে একরকম বলেন। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। এই সিএ এর কথা বলি, আমাদের রাজনৈতিক অবস্থান, আমাদের জাতীয়তাবাদী চিন্তাভাবনা, ছদ্ম ধর্মনিরপেক্ষতার বলতে কি বোঝায় সেগুলোই আমরা মানুষকে বলেছিলাম। আমরা যেটা করব মানুষের সমর্থন নিয়ে করব। যদি মনে করেন কেউ বুলডোজার, মানুষের স্বার্থে যদি বুলডোজার চালাতে হয়, বুলডোজার চলবে। 5 বছর আগের আইন 2019, 5 বছর করেননি কেন? করবার বাধা আছে? গোজামিল দিয়ে একটা কোনো বিধি হয়তো চালু করতে পারে, 5 বছর ধরে করেনি মানেটা কি? করার অসুবিধা আছে বুঝেই করেনি, করতে পারবে না বলেই করেনি। একেবারে ভোটের কথা ভেবে নিকৃষ্ট মানের রাজনীতি করছে দিল্লির সরকার। আর সন্দেশখালী থেকে শিক্ষা, এবার সুন্দরবনের গ্রামে পুলিশ ক্যাম্প, যেখানে নানা অভিযোগ শুনছে পুলিশ। অভিযোগ জানাতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পুলিশ ক্যাম্প, হাতের কাছে পুলিশ, তাই অভিযোগ জানাতে ক্যাম্পে ভিড়। এ ছবি দক্ষিণ 24 পরগনার জয়নগরের। সাধারণ মানুষের যে অভিযোগ বা তাদের যেগুলো না পাওয়ার ব্যাপার, সেগুলো সরাসরি এখানে জানাতে পারছেন। এই উদ্যোগটাকে ভালো বলেই মনে হচ্ছে। পুলিশ সাধারণ মানুষের যেসব অভিযোগ সেগুলো তারা নিল, তাতে যাতে সমাধান হয় সেই চেষ্টা করবে বলে তারা আশ্বস্ত করলো। সম্প্রতি এরকম পুলিশ ক্যাম্প দেখা গিয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। সেখানে জোর করে জমি দখল সহ নানা অভিযোগ, এ নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ শুনতে সন্দেশখালীর গ্রামে গ্রামে ক্যাম্প করে পুলিশ। সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে এবার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে ক্যাম্প। বারুইপুর পুলিশ জেলায় মোট 17টি থানা, এর মধ্যে 2টি মহিলা থানা। সুন্দরবনে এমন অনেক গ্রাম রয়েছে যেখান থেকে থানা বেশ দূরে, ফলে এইসব গ্রামের বাসিন্দাদের থানায় গিয়ে অভিযোগ জানাতে হিমশিম খেতে হয়। এর জেরে অনেকেই বিচার পান না, এতে ক্ষোভ তৈরি হয়, যেমন হয়েছে সন্দেশখালীতে। এরকম যাতে আর না হয় সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ। এবার তাই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পুলিশ ক্যাম্প। সরকারি নাম পুলিশ সহায়তা কেন্দ্র। মঙ্গলবার ক্যাম্প বসে জয়নগরে। পুলিশ তাদের সমস্ত কথা লিপিবদ্ধ করলো। লিপিবদ্ধ করার পর জানালেন যে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, এবং যদি কোনো রকম প্রশাসনিক সমস্যা থাকে তাহলে সেখানে এসপি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের সঙ্গে তারা সেই আলোচনা করবেন। বারুইপুর পুলিশ জানিয়েছে, সুন্দরবনের মৌপিট, কুলতলি, গোসাবা, বাসন্তী, ঝড়খালি উপকূল থানা এলাকার বিভিন্ন জায়গায় হবে পুলিশ ক্যাম্প। এই সব ক্যাম্পে অভিযোগ নেওয়ার পাশাপাশি ম্যানগ্রোভ ধ্বংস রুখতেও সচেতনতার বার্তা দেওয়া হবে।
শুধু এটা জয়নগর তো না, আমাদের জেলা বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সবকটা পুলিশ স্টেশনে চলছে। আমরা দুদিন আগে বারুইপুরে করেছি, কামিং ডেজগুলোতে আমাদের বকুলতলা, মইপিট, তারপর কুলতলি, অন্যান্য ক্যানিং সাব ডিভিশনের থানা যেগুলো আছে সব জায়গাতেই করা হচ্ছে। এটা মানুষ যাতে পুলিশের কাছে পৌঁছাতে পারে সেটার জন্য। কোনো জায়গায় কি হচ্ছে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। 2010 শিলদায় ইএফআর জওয়ানদের ক্যাম্পে হামলা, 14 বছর পর সেই মামলার রায় দিল পশ্চিম মেদিনীপুর জেলা আদালত। 23 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ এবং আগামীকাল দুদিনে 2 দফায় সাজা ঘোষণা। ইএফআর জওয়ানদের ক্যাম্পে মাওবাদী হামলা, দুপক্ষের গুলির লড়াই, বিস্ফোরণ। 2010 সালে ঝাড়গ্রামের শিলদার এই হামলার ঘটনায় মঙ্গলবার রায় দিল পশ্চিম মেদিনীপুর জেলা আদালত। দোষী সাব্যস্ত 23। বুধবার এবং বৃহস্পতিবার 2 দফায় সাজা ঘোষণা করবেন বিচারক। দশায় ওনাদেরকে দোষী সাব্যস্ত করবেন। যতজন ছিলেন 24 জন। চিল্লাকাণ্ডের ঘটনাতে মোট 70 জন সাক্ষী দিয়েছিল। মোট তো এই মামলাতে 5 জন আহত এসেছিল, যাদের 2 জন তার মধ্যে সাক্ষী দিয়ে গেছে। সালটা 2010। মাওবাদী মোকাবিলায় তখন জঙ্গলমহলে মোতায়েন যৌথ বাহিনী। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকছিলেন জওয়ানরা। ঝাড়গ্রামের শিলদাতেও যৌথ বাহিনীর ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে ছিলেন ইএফআর জওয়ানরা। 2010 সালের 15ই ফেব্রুয়ারি বিকেলের দিকে আচমকা ইএফআর জওয়ানদের ক্যাম্পে মাওবাদী হামলা। জওয়ানরাও পাল্টা জবাব দেন, তবে আচমকা হামলা সামাল দিতে পারেননি। মাওবাদী হামলায় প্রাণ যায় 24 ইএফআর জওয়ানের। জওয়ানদের পাল্টা জবাবে 5 মাওবাদীদের প্রাণ যায়। এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। ধরপাকড় শুরু করে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় মাওবাদী নেতা রঞ্জন মুন্ডাকে। তারপর একে একে জবা, কল্পনা মাইতি, বিকাশ সহ 24 জনকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন অধরা ছিলেন মাওবাদী নেতা সুচিত্রা মাহাতো। পরে তিনি আত্মসমর্পণ করেন। মোট 25 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন নাবালক। বাকি 24 জনের মধ্যে একজন মারা গিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়। মঙ্গলবার অভিযুক্ত 23 জনকেই আদালতে তোলা হয়। বিচারক তাদের সবাইকে দোষী সাব্যস্ত করেন। ন্যায্য বিচার চাই যে কি জন্য এটা দোষী সাব্যস্ত করেছে। হ্যাঁ, হাইকোর্টে যাবো অবশ্যই। 2010 থেকে 2024 14 বছরের আইনি লড়াই, 70 জনের সাক্ষী, তারপর দোষী সাব্যস্ত 23 অভিযুক্ত। বুধ বৃহস্পতিতে সাজা ঘোষণা। রাজু সিং এবং শোভন দাস, নিউজ 18 বাংলা।